আমার খুব ব্যথা লাগছে। আস্তে করুন, খুব ব্যথা পাচ্ছি আমি। প্লিজ একটু সহ্য করো, আমার খুব আনন্দ লাগছে। একটু আস্তে চাপুন, ব্যথা হয়ে যাচ্ছে আমার। আমার উপর থেকে নামুন। আহ, ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি। এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক। একটু সহ্য করো জান। আমি আদিবকে আর নিষেধ করতে পারলাম না। আমি বিছানা চেপে ধরলাম। আমি উঠে মানজিয়াকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বললাম। আমি ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই দেখি আদিব রাগান্বিত হয়ে বসে আছে। আমি আদিবের কাছে যেতেই আদিব আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তুই আমার সামনে থেকে দূরে চলে যা। কি হয়েছে আপনি বলবেন তো? কিছু না বলেই আমার সাথে এরকম আচরণ করছেন কেন? তুই বিয়ের আগে আর কতজনের সাথে বেড শেয়ার করেছিস বল? আপনি এসব কি বলছেন? কি বলছি তুই এখন কিছুই বুঝিস না তাই না? আমি কি বাংলায় বলি নাই? প্লিজ, আপনি আমাকে এসব বলবেন না। আপনার সাথেই আমি প্রথম শারীরিক সম্পর্ক করেছি। প্লিজ বিশ্বাস করুন, প্লিজ। তোকে বিশ্বাস করব? তুই আমাকে ঠকিয়েছিস। প্লিজ, আমাকে এভাবে বলবেন না। আমাকে বিশ্বাস করুন, প্লিজ। তোকে বিশ্বাস করব তাই না? তুই যদি সত্যিই হতিস তাহলে তোর ব্লিডিং হলো না কেন? প্রত্যেক মেয়েরই তো প্রথম করার সময় ব্লিডিং হয়, তোর তো হলো না। আপনি আমাকে বিশ্বাস না করলে কোনো এক ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। সব মেয়েদের ব্লিডিং হয় না। বেশ হয়েছে, আমার কোনো ডক্টরের সাথে কথা বলার প্রয়োজন নেই, আমি যথেষ্ট জানি। আপনার জানাই হয়তো অনেকটা ভুল আছে। প্লিজ, কোনো ডক্টরের সাথে কথা বলুন। তাহলেই আপনি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। হয়েছে, তোর আমাকে অত জ্ঞান দিতে হবে না। তুই আমাকে কালকের মধ্যে ডিভোর্স দিবি, এটাই ফাইনাল। কত টাকার বিনিময়ে শুয়েছিস হ্যাঁ? এত টাকার লোভ তোর? হ্যাঁ, টাকার লোভ আমার। এবার শুনবেন তাহলে কার সাথে শুয়েছি। 3 বছর আগের কথা। একটু মনে করুন আদিব সাহেব। কি মনে পড়ছে কি আপনার? কি বলছিস তুই? আমি তো কিছুই তো বুঝতে পারছি না। সেই ভয়ঙ্কর রাতের কথা আপনার মনে পড়ছে না? যেই রাতে আপনি একটা মেয়েকে জোর করে তার নষ্ট করেছিলেন। আমি ঠাস করে মানজিয়ার গালে একটা থাপ্পড় মারলাম। তুই এখন নিজের দোষ আমার গায়ে দিচ্ছিস? আমার দোষ আপনার গায়ে দিচ্ছি তাই না? তাহলে মনে করুন সেই রাতের কথা। আমি এই প্রথম গ্রাম থেকে শহরে এসেছি। কারণ আমার মা তখন মৃত্যুশয্যায় ছিলেন। মায়ের শরীরে একটা টিউমার হয়েছিল। ডক্টর বলল আজ রাতের মধ্যে 50,000 টাকা পরিশোধ করলে ডক্টর অপারেশন শুরু করবেন। কিন্তু তখন আমার কাছে 50 টাকাও ছিল না। আমি পাগলের মতো মানুষের কাছে হাত পাতা শুরু করলাম। এক সময় আমি আপনার গাড়ির সামনে এসে দাঁড়াই। আপনার কাছে আমি বলি, স্যার, আপনি তো অনেক বড় লোক। দয়া করে আমাকে 50,000 টাকা দিন। আমার মা খুব অসুস্থ। আমার মায়ের অপারেশন করাতে হবে। আজ রাতের মধ্যে অপারেশন না করালে আমার মা মারা যাবেন। তখন আপনি কি করলেন? আমাকে জোর করে আপনার গাড়ির ভিতর ঢুকালেন। কি করছেন আপনি? আমাকে ছাড়ুন। তোমাকে ছাড়বো? তা আমি তোমাকে এত টাকা দিব, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? স্যার, আপনি যা চাইবেন আমি তাই দিব। আমার মাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আচ্ছা তাহলে তো হয়েই গেল। তারপর ওই স্যার আমাকে একটা নির্জন বাগানে নিয়ে গিয়ে আমার তো নষ্ট করেছিলেন। আমি চিৎকার করছি। তোর টাকা প্রয়োজন না? তাহলে তুই চিৎকার করছিস কেন? তাহলে কিন্তু তুই টাকা পাবি না। আচ্ছা, আমি চিৎকার করব না। তারপর আপনি আপনার শারীরিক সব চাহিদা আমার উপর মেটালেন। তখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম মেয়েদের সতীত্ব কি জিনিস। আপনি আমার সব স্বপ্ন তখনই নষ্ট করে দিয়েছিলেন। মাকে বাঁচানোর জন্য তখন আমার আর কোনো উপায় ছিল না। কি এবার মনে পড়েছে তো মিস্টার আদিব সাহেব? ডিভোর্স দিবেন তো আমায়? মানজিয়ার কথা শুনে আমার লজ্জায় মাথা হেড হয়ে গেছে। কোন মুখে আমি মানজিয়ার সাথে কথা বলবো? কি এখন মাথা নিচু করে চুপ হয়ে আছেন কেন? বলুন। আমি মানজিয়ার দু হাত ধরে বললাম, প্লিজ তুমি আমাকে এইসব বলে আর লজ্জা দিও না। তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। কি এখন ডিভোর্স দিবেন না আমায়? প্লিজ তুমি আমাকে আর লজ্জা দিও না। কিন্তু সেই মেয়েটা তুমি মানজিয়া, আর আজ আমার বউ, কিছুই তো বুঝতে পারছি না। আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম যেন আপনাকেই জীবনসঙ্গী হিসেবে পাই।
আল্লাহ আজ আমার কথা শুনেছেন। আপনি শুনবেন কিভাবে? আপনার বউ হয়েছি। আমি আসলে আমার মায়ের উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম। মাকে তার পছন্দ মতো বৌমা খুঁজতে বলেছিলাম, যাতে তারা দুজনে একসাথে সবসময় হাসি খুশি থাকতে পারে। এবার শুনি আমার মা তোমাকে কি করে খুঁজে পেল। আসলে আপনার নানা বাড়ি আর আমাদের বাড়ি একই গ্রামে, একদম পাশাপাশি বাসা। আন্টি সব সময় বাড়িতে আসলে আমাদের বাসায় আসতেন আমার মায়ের কাছে। তখন আমি ছোট ছিলাম। ছোট থেকেই আন্টি আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। একদিন আন্টি এসে আমার মায়ের কাছে তার মেয়েকে তার ছেলের জন্য চাইলেন। আমার মা আন্টিকে আর নিষেধ করতে পারলেন না। মা আমাকে জিজ্ঞেস করলেন আমি রাজি কিনা। আমি বললাম, মা তুমি যা ভালো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তারপর মা তার সম্মতির কথা আন্টিকে জানালেন। তারপর মাকে আর আমাকে শহরে নিয়ে আসলেন। আমাদের বিয়েটা এভাবেই হয়ে গেল। জানেন তো, ছোটবেলায় আমার বাবা মারা যান। কাছের মানুষ হারানো যে কি কষ্ট তা আপনি হয়তো বুঝবেন না। এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই। প্লিজ তুমি কেঁদো না। আমি মানজিয়ার চোখ মুছে দিলাম। তুমি কাঁদলে কিন্তু আমার খুব খারাপ লাগে। বাবা আমাকে খুব ভালোবাসতেন। আমি যখন যা বলতাম বাবা আমাকে তাই কিনে দিতেন। এবার না হয় সেই আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করব। বাবার মতো তো আর না, একজন ভালো স্বামীর দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। সত্যি বলছেন আপনি? তাহলে মিথ্যা বলছি নাকি? চলো রেডি হয়ে নাও। রেডি হব মানে? রেডি হতে বলছি, রেডি হবা। আবার কি, সুন্দর একটা ড্রেস পরো। কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। আমি রেডি হয়ে নিলাম। ইস, আজ আমার বউকে যা লাগছে না। আমি মানজিয়ার কপালে একটা কিস করলাম, তারপর ঠোঁটে একটা লিপ কিস করলাম। উফ, কি করলেন দেখেন তো, দিলেন তো লিপস্টিক মুছে। আবার একটু কষ্ট করে দিয়ে নাও সোনা। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তারপর একটা পার্কে গেলাম। ইস, খুব সুন্দর তো এখানের পরিবেশটা। আমার তো খুব ভালো লাগতেছে। আপনার ভালো লাগবে সেজন্যই তো নিয়ে এসেছি। ফুচকা খাবে তো? ফুচকা? হ্যাঁ, তা তো খাবই। ফুচকা আমার খুব পছন্দ। হ্যাঁ, তোমরা মেয়েরা আর কিছু খেতে জানো? জানোই তো, ফুচকা খেতে ওই। এই আপনি আর যাই বলুন, ফুচকা নিয়ে কিছু বলবেন না, তাহলে কিন্তু কামড় দিব। আচ্ছা বাবা, তুমি 10 প্লেট খাবে, কোনো সমস্যা নেই। এই তো ঠিক আছে। তারপর আমি ফুচকা খেলাম। আদিব ঝালমুড়ি আনলো। অনেক খাওয়া দাওয়া করলাম। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের বাসায় ফিরতে হবে। আচ্ছা চলুন। তারপর আমরা একটা রিকশায় উঠলাম। আমি আদিবকে বললাম, আমাকে কিন্তু এভাবে মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসতে হবে। আসবেন তো? ওকে আমার লক্ষ্মী বউ। আপনি আপনি করবেন না তো? তুমি বলো, আই লাভ ইউ জান। আপনি তো আমার থেকে অনেক বড়, আপনাকে তুমি বলবো কি করে? তাহলে আমার আম্মুকে তুমি বলো কিভাবে? আম্মু তো আম্মুই হয়। তাকে তো আমার মায়ের মতোই ভালোবাসি, সম্মান করি, তাই তুমি বলি। তাহলে কি আমাকে ভালোবাসো না, সম্মান করো না, তাই তো? আচ্ছা বাবা, এখন থেকে তুমিই বলবো। আই লাভ ইউ জান। প্লিজ একটু আই লাভ ইউ বলো। আই লাভ ইউ আমার প্রাণের স্বামী। এবার খুশি তো তুমি? হ্যাঁ, খুব খুশি। কথা বলতে বলতে আমরা বাসায় এসে পৌঁছালাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমোতে আসবে কিন্তু। এই শুরু হয়ে গেছে। বাসায় আসতে পারলাম না, এর মধ্যে তার ঘুম এসে পড়েছে। হ্যাঁ, ঘুমোতে হবে। তাড়াতাড়ি রুমে আসবা। আজ তোমাকে কি? হ্যাঁ, কি আজ? আজ তোমাকে আমি ইচ্ছে মতো আদর করবো জান। স্বামীর আদেশ তো মানতেই হবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। একটু শাড়ি পরবে জান। আমি তো শাড়ি পরতে পারি না, তাহলে? আমি ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিলাম। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। তারপর আদিব আমাকে শাড়ি পরিয়ে দিল। আমি আদিবের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। একটা ছেলে কিভাবে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে? শাড়িতে আমার বউকে যা লাগছে না। আমি আমার বউয়ের ঘাড়ে কিস করলাম। আস্তে, তুমি তো কামড় দিচ্ছ। এটা ভালোবাসার কামড় জান। এভাবে কামড় দিলে নাকি মেয়েদের বাড়ে। আপনি যখন আমাকে এভাবে আদর করেন, তখন আমার পুরো শরীর অবশ হয়ে আসে। এটাই হয়তো পুরুষের ছোঁয়া। পুরুষের ছোঁয়া বুঝি এমনই হয়? হ্যাঁ জান, এটা স্বর্গীয় সুখ। স্বামী স্ত্রীর মিলন ছাড়া এই সুখ পাওয়া যায় না। আমি মানজিয়ার বুকে হাত রেখে আলতোভাবে চাপ দিলাম।
এ যেন মধুর ভালোবাসা। আহ জান, আমার খুব লাগছে, একটু আস্তে চাপ দাও। মানজি আস্তে চাপ দেওয়া বলাতে আমি দুষ্টুমি করে আরেকটু জোরে চাপ দিলাম। দেখলাম মানজিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মানজিয়ার চোখের পানি মুছিয়ে দিলাম। তোমাকে আস্তে চাপ দিতে বলছি আর তুমি আমাকে আরো জোরে চাপ দিচ্ছ। আমি ইচ্ছে করে জোরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলাম। আহ আহ কে করলা তুমি? আমি মানজিয়ার মুখ চেপে ধরলাম। প্লিজ চিৎকার করো না। আমার শাশুড়ি আমার দৌড়ে চলে আসবেন, ভাববেন তার মেয়েকে হয়তো মারছি। তাহলে একটু আস্তে তো করতে পারেন, আমার ওইখানে জ্বলে যাচ্ছে। জলে গেলে আমি বরফ লাগিয়ে দিব। প্লিজ এবার ছাড়ো। এই তো হয়েছে জান, আমার সোনা বউ। এভাবে আমাদের ভালোবাসা দিন দিন বেড়ে যেতে থাকলো। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝি এমনই হয়, এভাবেই বেঁচে থাকুক সব ভালোবাসা।